আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের এই অনলাইন ক্লাসে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে আমরা সবাই ভালো আছি, এই প্রার্থনা করি সবাই যে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। দীর্ঘ লকডাউনের পর করোনার প্রকোপ একটু কমে যাওয়ার ফলে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পেরেছি। এই জন্য সকলকে আমরা শুভেচ্ছা জানাই এবং আলহামদুলিল্লাহ যে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। আর যারা এই করোনাকালীন সময়ে পরিবার, নিকটাত্মীয়, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে হারিয়েছে, তাদের প্রতি হলো গভীর সমবেদনা। আর ধন্যবাদ জানাই আমার অধ্যক্ষ স্যারকে, যিনি এই করোনাকালীন সময়েও আমাদের এই অনলাইন ক্লাস চলমান রেখেছেন এবং এখনও এই অনলাইন ক্লাস কার্যক্রম চলমান আছে। আমরা সব কিছুর পরে চেষ্টা করছি বাচ্চাদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তো ধন্যবাদ জানাই আমার অধ্যক্ষ স্যার এবং আমার সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং আমার শিফট ইনচার্জদ্বয়কে, যারা নাকি এই প্রতিষ্ঠান এই শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে। এবং আরও ধন্যবাদ জানাই যারা নাকি অনলাইন ক্লাসগুলো রেগুলার দেখছো, পড়াশোনা করছো, শেখার চেষ্টা করছো, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর অবশ্যই ক্লাসে কমেন্টে, এই অনলাইন ক্লাসটির কমেন্টে ক্লাস, রোল, শাখা, শ্রেণী এগুলো লিখে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে ক্লাস করছে এবং তোমার সকল ফ্রেন্ডদের কাছে ক্লাসটা ছড়িয়ে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। আজকের এই অনলাইন ক্লাসটি আমি সাজিয়েছি অর্থনীতি বিষয়ের ওপর এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের উদ্দেশ্যে। তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, যিনি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমকে সফল এবং সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সচল রাখার জন্যে আমাদের অধ্যক্ষ মহোদয় এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং এতে দেখছি যে বাচ্চাদের তুমুল আগ্রহ এবং সকলের আনন্দ উদ্দীপনার সাথেই এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করেছে। যার কারণে এবং বলা যায় যে আহমেদ বন একাডেমি অন্যান্য সকল কার্যক্রমের পাশাপাশি এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমেও সফল হয়ে উঠেছে। তো আজকে ক্লাসটি হচ্ছে যে অর্থনীতি বিষয়ের তৃতীয় অধ্যায়ের উপর। তৃতীয় অধ্যায় আছে উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য। আমি চেষ্টা করব একটি, দুইটি, তিনটি অথবা যদি পুরো ক্লাসটি বুঝিয়ে শেষ করা যায় সেই চেষ্টাটা করব। তবে যদি সম্ভব হয় যত বেশি পড়ানো যায় চেষ্টা করব। তো আজকে প্রথম আলোচনার বিষয় হচ্ছে যে উপযোগ। উপযোগ কি? এবং আমি একটা কাজ করতে পারি যে আজকে আলোচনায় বিষয়গুলো লিখে নিতে পারি। উপযোগ, আজকে আলোচনার বিষয় উপযোগ, তারপর মোট উপযোগ, তারপর প্রান্তিক উপযোগ, তারপর উপযোগ সূচি থেকে রেখা অঙ্কন, বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা। তো আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে
উপযোগ কি, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, উপযোগ সূচি থেকে রেখা অঙ্কন, বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা। তো প্রথমেই আমার বুঝতে হবে উপযোগ কি। উপযোগ বলতে বোঝায় যে কোনো একটি বস্তু, কোনো একটি সম্পদ কিংবা কোনো একটি জিনিস যেটা নাকি আমাদের চাহিদা পূরণে কিংবা আমাদের অভাব মেটাতে সক্ষম, সেটি হচ্ছে উপযোগ। উপযোগ হচ্ছে আমি একটি পণ্যকে ভোগ করা, আমি একটি পণ্য ভোগ করে নিঃশেষ করা, তার কার্যকারিতা নিঃশেষ করাই হচ্ছে উপযোগ। উপযোগের এই সংজ্ঞা পড়তে গিয়ে আমরা অনেকে ভুল বুঝি যে কোনো কিছু শেষ করে দেওয়া মনেই হয় উপযোগ। যেমন আমি যদি একটি পোশাক 1 বছর 2 বছর পরি, তাহলে পোশাকটা 1 বছর 2 বছর পরার পর যদি এটি পরার মতো উপযোগী থাকে, যদি শার্টটা আমি পরবর্তীতেও পরতে পারি 2 বছর পরার পর, তার মানে বোঝা যাবে যে কাপড়টার উপযোগ আরও আছে কিংবা কাপড়টা আরও আমি ভোগ করতে পারবো। কিন্তু একটা সময় দেখা যাবে যে কাপড়টা হয়তো ছিঁড়ে গেছে কোথাও, নয়তো কাপড়টা রং নষ্ট হয়ে গিয়েছে, কাপড়টা আর পরা যাচ্ছে না, তাহলে তখন কিন্তু ওই কাপড়টার উপযোগ থাকে না। তো উপযোগ মানে হচ্ছে যে কোনো পণ্য, কোনো সম্পদ কিংবা কোনো কিছু যেটি না আমাকে অভাব মেটাতে সক্ষম এবং যেটি আমি ভোগ করতে পারবো। এই সংজ্ঞা পড়তে গিয়ে অনেকে মনে করে যে কোনো কিছু নিঃশেষ করে ফেলে উপযোগ। এখন আমি এই কাপড়টা যদি আগুনে পুড়িয়ে ফেলি, আগুনে পুড়িয়ে ফেলার কারণেও কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি এটা উপযোগ হবে? উত্তর হচ্ছে না, এটা উপযোগ হবে না। আগুনে পুড়িয়ে ফেলা কিংবা নষ্ট করে ফেলার মাধ্যমে উপযোগ পাওয়া যায় না। উপযোগ তখনই হবে যখন আমি এই পোশাকটা পরার পরে আমি সেটা আমার যে কাপড়ের চাহিদা তা পূরণ করছে, পোশাক অথবা যে কোনো পণ্য যেটা নাকি আমি ভোগ করতে পারবো, এইটি হচ্ছে উপযোগ। তো এই উপযোগ এর 2টা ভাগ আছে, যেমন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। হ্যাঁ, তাহলে উপযোগ এই দুই ভাগে বিভক্ত করা যায় এবং 2 ভাগে এটা আলোচনা করা যায়। তো মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি? মোট উপযোগ হচ্ছে আমি দোকান থেকে যদি 1 কেজি আম কিনি, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রাথমিক উপযোগ। আমি আবার এরপরে আরেকটা দোকান থেকে আরও 1 কেজি আম কিনলাম, এর দ্বিতীয় উপযোগ। এভাবে 3 বার 4 বার 5 বার আমি 5 বার ওই একই পণ্য ক্রয় করার মাধ্যমে আমি কি করলাম, আমার উপযোগ বৃদ্ধি করলাম এবং এই সবগুলো পণ্যের পরিমাণ যোগ করার ফলে যেই পরিমাণটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার মোট উপযোগ। তার মানে আমি প্রথম থেকে নিয়ে 5ম বার পর্যন্ত যতটুকু পণ্য কিনেছি, সেটা আম হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, তাহলে এই যে মোট উপযোগটা, এটি হচ্ছে কি আমার মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগটা কি? প্রান্তিক উপযোগ হচ্ছে আমি প্রথমবার 1 কেজি আম কিনলাম, তো প্রথমবার 1 কেজি আম কেনার সময় আমার যে চাহিদা, আমার যে সেটা ভোগ করার প্রবণতা কিংবা আমি যে সেটা যেইভাবে ভোগ করতে পারবো, দ্বিতীয়বার 1 কেজি আম কেনার ফলে তার থেকে হয়তো কিছুটা কমবে, তৃতীয়বার আরেকটু কমে যাবে, চতুর্থবার আরও কমে যাবে, পঞ্চমবার সেটা আরও কমে যাবে। তো প্রতিবার পণ্য কেনার ফলে তার মোট উপযোগের যে সামান্য পরিবর্তন হয়, সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। আমি পণ্য কেনার পর, প্রতিবার একই পণ্য কেনার পর তা মোট উপযোগে
যা সামান্য পরিবর্তন করছে সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে যেমন আমি হয়তো প্রথমবার 5 কেজি আম কিনলাম, পরের বার কি 3 কেজি আম কিনলাম, তারপর কি 2 কেজি, তাহলে প্রথমবার 5 তারপর 3, তাহলে এখানে পার্থক্য কত, 2 কেজি আম আমি কম কিনেছি, তাহলে এই 2 কেজি আমই হবে আমার প্রান্তিক উপযোগ। ঠিক আছে, তো মোট উপযোগ প্রান্তিক উপযোগ বোঝার সুবিধার্থে আমরা একটা ছক দেখতে পারি। যেমন এখানেও আমের কথাই বলা হয়েছে, আমের একক 1, 2, 3, 4, 5, 6, 7। তো প্রথমবার আম ক্রয়ে মোট উপযোগ কত, 5। তো প্রথমবার আম আমি কিনেছি ধরো 5টা, তাহলে প্রান্তিক উপযোগ কত, 5ই হবে। অথবা প্রথমবার আমি আম কিনেছি 5 টাকার, প্রান্তিক উপযোগ কত, 5 টাকা। দ্বিতীয়বার যখন আম কিনলাম তখন কত, 9 টাকার। তাহলে প্রথমবারের আমের সাথে দ্বিতীয়বারের পার্থক্য কত, 4 টাকা। 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে দ্বিতীয়বার উপযোগ কত হবে, প্রান্তিক উপযোগ 4। এরকম পরবর্তীতে আমি আরও 12 টাকার পণ্য কিনলাম, তাহলে সেটা কি হয়ে গেল, আগেরটার সাথে পার্থক্য কত, 3, তার প্রান্তিক উপযোগ কত, 3। এরকম করে এইটা কিন্তু আমার মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, এইটা আমার মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমি প্রতিবার আগের থেকে পার্থক্য কত করে পার্থক্য হচ্ছে, তাহলে এই যে পার্থক্যটা, হ্যাঁ, এই পার্থক্যটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এবং আমি দেখছি এক সময় গিয়ে এই মোট উপযোগ 15, মোট উপযোগ পঞ্চমবার যত ছিল ষষ্ঠবার একই, তো 2 বার একই পণ্য হওয়াতে প্রান্তিক উপযোগ কী হয়ে গেল, স্থির, মানে কি 0, মানে কোনো চেঞ্জেস হয়নি। 15 গিয়ে দেখলাম আমার মোট উপযোগ কমেছে, তার মানে আমার প্রান্তিক উপযোগ আরও মাইনাস হয়েছে। তো এইভাবে আমার কি হতে পারে, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ মাইনাস হতে পারে। তো প্রান্তিক উপযোগ সবসময় কি হয়, তোমার প্রান্তিক উপযোগ রেখা যদি আমি খেয়াল করি, তাহলে প্রান্তিক উপযোগ রেখা হচ্ছে ডান দিকে উপর থেকে নিম্নগামী। হ্যাঁ, ডান দিকে উপর থেকে নিম্নগামী হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, যা দ্বারা বোঝা যায় প্রান্তিক উপযোগ সবসময় কি হয়, ক্রম হ্রাসমান। ঠিক আছে, তাহলে এই যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কিংবা উপযোগটাকে এই ছক আকারে প্রকাশ করা হয়, এটিকে বলা হয় যোগান সূচি, যোগান উপযোগ সূচি। আর এই সূচি থেকে যেই রেখা কল্পনা করা হয় কিংবা আঁকা হয়, এটাকে বলা হয় উপযোগ রেখা। ঠিক আছে, তো আমরা উপযোগ আলোচনা করলাম, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং উপযোগ সূচি এবং উপযোগ রেখা চিনলাম। এখন আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে উপযোগ সূচি থেকে রেখা কীভাবে অঙ্কন করব। তাহলে উপযোগ সূচি তো আমার দেওয়া থাকবে, অথবা আমরা যদি প্রশ্ন থেকে সূচি তৈরি করি, এভাবে তৈরি করব। প্রথমে এককের পরিমাণ দিব, তারপর যদি মোট উপযোগ দেওয়া থাকে মোট উপযোগ লিখব, তারপর মোট উপযোগ দ্বিতীয়টা থেকে প্রথমটার বিয়োগফল প্রান্তিক উপযোগ হবে। প্রথম যা আছে তাই হবে, আর দ্বিতীয়টা হবে দ্বিতীয় থেকে প্রথমটার বিয়োগফল, তারপরটা হবে তৃতীয় থেকে চতুর্থটা দ্বিতীয়টার বিয়োগফল। এইভাবে করে প্রান্তিক উপযোগ বের করতে হবে। এইটা হচ্ছে উপযোগ সূচি লেখার নিয়ম। এখন হচ্ছে উপযোগ সূচি থেকে আমি কীভাবে উপযোগ রেখা আঁকব। উপযোগ রেখা আঁকার নিয়ম হচ্ছে, আমি অবশ্যই স্কেল ব্যবহার করব, যেই স্কেলে দাগ দেওয়া থাকে, পরিমাণ দেওয়া থাকে, সেই স্কেল ব্যবহার করে আমি প্রতিটা ঘর সমান সমান, যেমন আমার প্রতিটা ঘর এটা থেকে এটা সমান, এটা থেকে এটা সমান করে নিয়েছি। তাহলে নিচে এরকম কি করতে হবে, সেটা পণ্যের পরিমাণ, সেটা আম হতে পারে কিংবা যে কোনো কিছু হতে পারে, পরিমাণটা নিচে লিখতে হবে।
আর দামটা এটাকে বলা হয় আনুভূমিক রেখা, এটা উলম্ব রেখা। আনুভূমিক রেখা হবে পরিমাণ আর উলম্ব রেখা হবে দাম। এবং প্রত্যেকটি ঘর কী হতে হবে, একটা থেকে আরেকটা সমান দূরত্ব বজায় রাখতে হবে। এরকম এইখানেও একটা থেকে আরেকটা সমান দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা, এরপর কি করব, এরপর প্রথম আম এর পরিমাণ ছিল কত, প্রান্তিক উপযোগে 5। দ্বিতীয় আমে পরিমাণ কত ছিল, 4। তৃতীয় আমে পরিমাণ কত ছিল, 3। চতুর্থ আমে পরিমাণ কত ছিল, 2। পঞ্চমে কত ছিল, 1। ষষ্ঠে কত ছিল, এটা ষষ্ঠ লাইন, এটা হচ্ছে ষষ্ঠ লাইন। ষষ্ঠ কত হচ্ছে 0, এটা 0 এর ঘর, তাই না? সপ্তমে কত হবে, -1, -1 হওয়াতে এটা নিচে চলে আসলো, সপ্তম ঘর। ঠিক আছে, তাহলে এই যে -1 সপ্তম ঘর। তো আগে এই ঘরগুলো টেনে যদি আমি প্রত্যেকটা পরিমাণ উপর নিচে সমান সমান নিতে পারি, তাহলে দেখা যাবে এই রেখাটা মিলে যাবে। এই রেখাটা কিন্তু পরে আঁকার নিয়ম, আমি আগে লিখেছি কারণ ক্লাসে ফাঁকে লিখতে গেলে সময় নষ্ট হয়। তো এই রেখাটা হচ্ছে কি মিলে যাবে যদি তুমি সমান মাপ নিয়ে করো, দাগ টানো, চিত্র অনুযায়ী করো, দেখবা এই রেখাটা মিলে যাবে। তো এই রেখাটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। ঠিক আছে, তো এইভাবে আমরা সূচি থেকে প্রান্তিক উপযোগ রেখা আঁকতে পারি। ঠিক আছে, এরপর আরও আছে বিধিটির কার্যকারিতা ব্যাখ্যা। তো ক্রমহ্রাসমান বিধিটির ক্রমহ্রাসমান উপযোগের একটা বিধি আছে কিংবা নিয়ম আছে। বিধি মানে নিয়ম। এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে যে প্রান্তিক উপযোগ যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ডান দিকে নিম্নগামী হবে। অতএব প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কি হয়, ক্রম হ্রাসমান হয়, এটা উপর থেকে নিচে নাম থাকে। তো এই বিধির উপর ভিত্তি করেই প্রান্তিক উপযোগ আমরা ধরি এবং এটি প্রান্তিক উপযোগ, এই যে বিধিটি, এটি হচ্ছে প্রান্তিক উপযোগের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের একটি স্বীকৃত বিধি এবং বেশিরভাগ সময় প্রান্তিক উপযোগটা এই বিধিটা মেনে কাজ করে। কয়েকটা দিক থেকে হয়তো বিধিটি কার্যকর হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর। এর মানে এই প্রান্তিক উপযোগ বিধির উপর ভিত্তি করেই আমাদের এই প্রান্তিক উপযোগ এর পরিমাণটা বের করা হয়। এবং এটি কীরকম? এটি এরকম যে ধরো তুমি বাজারে গিয়ে ফুচকা খেলে 1 প্লেট। তো প্রথমবার ফুচকা 1 প্লেট খাওয়ার পর তোমার যে তৃপ্তি কিংবা আকাঙ্ক্ষা প্রথমবার যে কাজ করেছিল, দ্বিতীয়বার কিন্তু সেটা অতটা করবে না। ঠিক আছে, আবার দ্বিতীয়বার খাওয়ার পর তৃতীয়বার কিন্তু সেই ইচ্ছাটা করবে না। হয়তো প্রথমবার পুরো প্লেটটা খুব অনায়াসে খাওয়া যাবে, দ্বিতীয়বার হয়তো খেতে গিয়ে একটু কষ্ট হবে, কিন্তু প্লেট শেষ হয়ে গেল। তৃতীয়বার কিন্তু আর ফুচকা প্লেট পুরোটা শেষ করা যায় না। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটি যে মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। যতই আমরা উপযোগ বাড়াই তো প্রান্তিক উপযোগ বৃদ্ধি কী হয়, হ্রাস পায়। তো এই ছিল উপযোগ নিয়ে আলোচনা। এরপরে আমাদের আলোচনা আছে চাহিদা নিয়ে। তো এরপরে আমাদের আলোচনার বিষয়গুলো আমরা লিখে নিই এবং এগুলো মুছে ফেলি।
এরপরে আমাদের আলোচনার বিষয় আছে আরও চাহিদা, চাহিদা বিধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, এগুলো। তো বাচ্চারা, আশা করছি তোমরা যোগান উপযোগ বুঝতে পেরেছ। তো এখন উপযোগের পর আমার আলোচনার বিষয় হচ্ছে চাহিদা। চাহিদা কি? চাহিদা হচ্ছে এমন কিছু যা আমার অভাব মেটাতে সক্ষম। অর্থনীতির ভাষা চাহিদা বলতে বোঝায় যে এমন কিছু যা আমার অভাব মেটাতে সক্ষম এবং অর্থাৎ আমরা আমাদের কোনো কিছু, আমাদের তো দৈনন্দিন অনেক কিছু প্রয়োজন হয়, তাই না? কাপড়, খাওয়া দাওয়া, ঔষধ কিংবা সম্পদ, আমরা সব কিছু কোনো না কোনো কিছু আমরা আকাঙ্ক্ষা করি, চাই। তো কোনো কিছু চাওয়া এবং সেটি ক্রয়ের মাধ্যমে ভোগ করাই হচ্ছে চাহিদা। তো অর্থনীতির ভাষায় আরও সুন্দর করে পরিষ্কার করে যেটা বলা যায়, অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বিষয় মানতে হবে। সেটি হচ্ছে যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, তারপর সেটি কেনার ইচ্ছা, তারপর আবার সেটি কেনার ইচ্ছা পাশাপাশি সেইটা আবার ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। মানে আমি একটা পণ্য কিনতে গেলাম, আমি মোবাইল কিনতে চাই, প্রথমে আমার চাওয়াটা থাকবে, আমার আকাঙ্ক্ষা, হ্যাঁ আমি কিনতে চাই। তবে দ্বিতীয় কী থাকতে হবে? সেইটা কেনার সামর্থ্য থাকতে হবে। আর আমার সামর্থ্য আছে কিন্তু ব্যয় করার ইচ্ছা নাই। আমার পণ্যটা লাগবে কিন্তু আমার টাকাও আছে কিন্তু আমি এই টাকাটা খরচ করতে চাচ্ছি না, তাহলে চাহিদা হবে না। চাহিদা হতে হলে আমরা যেটা বুঝি যে কোনো পণ্য কেনার ইচ্ছা এবং সেটি ক্রয় করার সামর্থ্য রাখা এবং সেই অর্থ ব্যয় করার মন মানসিকতাই হচ্ছে চাহিদা বোঝায়। তাহলে চাহিদা হতে হবে কি? যে পণ্যটি আমার চাহিদা মেটাবে, আমার অভাব মেটাবে, যে পণ্যটি আমার প্রয়োজনীয়, যে পণ্যটি আমার কেনার সামর্থ্য আছে। যেমন একটা দিনমজুর যে নাকি প্রতিদিন খুব কম টাকা আয় করে, সে যদি একটি বাড়ির মালিক হতে চায় তাহলে, কিংবা একটি যদি বড় গাড়ি কিনতে চায়, তাহলে এটা তার চাহিদা হতে পারে না। কেন পারে না? কারণ সে গাড়ি কেনার সামর্থ্য তার নেই, কিংবা সামর্থ্য কখনো যদি হয়েও থাকে তাহলে তার পিছনে অর্থ ব্যয় করার আগে সে অনেকবার ভাববে, কিংবা হয়তো অর্থ ব্যয় করবে না, ভাববে যে আমি এত টাকা পেয়েছি, আমি এখন গাড়ি না কিনে আমি অন্য কিছু করি যেটা নাকি আমার জীবিকা নির্বাহে সাহায্য করবে। তো এই সর্বশেষে এইটাই বলা যায় যে কোনো পণ্য কেনার ইচ্ছা এবং তার সামর্থ্য থাকতে হবে এবং সেই টাকা আবার ব্যয় করার মন মানসিকতাই হচ্ছে চাহিদা। তো চাহিদা বিধি আছে। চাহিদা বিধিটা কি? চাহিদা বিধি হচ্ছে যে অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি পণ্যের দাম কমে তাহলে চাহিদা বাড়বে, আর যদি পণ্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমবে। এটি হচ্ছে আমাদের চাহিদা বিধি। চাহিদার সব কিছু এই বিধিকে উপর নির্ভর করে চলমান, এই বিধিকেই তারা মেনে চলে। তো চাহিদা বিধি থেকে আমরা চাহিদা সূচি আঁকতে পারি। চাহিদা সূচি কীরকম?
দ্রব্যের দাম আমি গত রেখা যেটা বলেছিলাম, যদি আমি প্রত্যেকটি মাপ সমান করে নিই তাহলে আমার ঘরগুলো মিলে যাবে। দেখো এখন আমি তাই করে দেখাই। তাহলে আমি প্রত্যেকটি মাপ সমান করে নিব। আমার কাছে যদি স্কেল নেই, আমি একটু আন্দাজ করে নিই যে 1 2 3 4 5। তাহলে এখানে হচ্ছে দ্রব্যের পরিমাণ হবে নিচে যে 2 4 6 8, 1 2 4 6 2 4 6 8। তাহলে যখন দ্রব্যের দাম 2 টাকা তখন দ্রব্যের পরিমাণ কত? 8। তাহলে এইটার সাথে এটা সম্পর্ক হবে তারপর দ্রব্যের দাম যখন 4 টাকা, দ্রব্যের পরিমাণ কত? 6। মানে কি দাম বাড়ার কারণে পরিমাণটা একটু কমে গেল। দ্রব্যের দাম যখন আরও বাড়লো, পরিমাণ কি আরও কমে গেল। দ্রব্যের পরিমাণটা নিচে দ্রব্যের পরিমাণ, এখানে দ্রব্যের দাম। তো দ্রব্যের দাম যখন সর্বোচ্চ, দ্রব্যের পরিমাণ তখন সর্বনিম্ন। দেখেছো? খেয়াল করে দেখো, আমার কিন্তু প্রত্যেকটা ঘর মিলে গেছে, তাই না? এ বি সি ডি ই, এটা ওয়াই, এটা এক্স। ওকে, তাহলে আমি প্রত্যেকটা ঘর সমান সমান না হতে কিন্তু আমার ঘরটা মিলে গেছে। তো এটাই ছিল চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তাহলে আমি আবার একটু বলি যে চাহিদা সূচি চাহিদা রেখা কীভাবে আঁকবো। এই পাশে নিব দ্রব্যের পরিমাণ নিচে, আর উপরে নিব হচ্ছে দ্রব্যের দাম। দ্রব্যের পরিমাণ যখন, দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন দ্রব্যের পরিমাণ কি সর্বোচ্চ বেশি। দ্রব্যের দাম যখন 4 টাকা, দ্রব্যের পরিমাণ কি কমে গেল দাম বাড়ার কারণে। দ্রব্যের দাম যখন 6 টাকা, দ্রব্যের পরিমাণ কি আরও কমে গেল। দ্রব্যের দাম যখন 8 টাকা, দ্রব্যের পরিমাণ কি তখন আরও কমে গেল। এর মানে কি যে আমার পণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে কী করি আমরা, আমাদের চাহিদাটা কমে যায়। এইটি হচ্ছে চাহিদার বিধি। এবং এই চাহিদা বিধি থেকে আমরা কি করলাম, চাহিদা সূচি ও চাহিদা রেখা
অঙ্কন করলাম এবং চাহিদা সূচি থেকে এই চাহিদা রেখা অঙ্কন কীভাবে করে সেটাও শিখলাম। তো চাহিদা সূচি কি? চাহিদা, দ্রব্যের দাম ও দ্রব্যের পরিমাণকে যে ছকাকারে প্রকাশ করা হয় সেটা চাহিদা সূচি, আর দ্রব্যের দাম ও পরিমাণকে চিত্রের মাধ্যমে যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে তোমার চাহিদা রেখার মাধ্যমে প্রকাশ হয়, সেটা হচ্ছে চাহিদা রেখা। তো এই দুটি হচ্ছে আমাদের চাহিদা সূচি, চাহিদা রেখা, এবং আমরা উপযোগ আলোচনা করেছি। তো আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এবং আমি দেখি যে আজকে আমাদের ক্লাসে কে কে জয়েন করেছে। তোমরা কি ক্লাস আছো সেটা একটু দেখি। অনেকেই ক্লাসে আছো দেখছি। হাসান স্যার আছে, গুড, সবাই নিয়মিত ক্লাস করবে। হাসান স্যার কমেন্ট করেছে এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ স্যার। অনেক কমেন্ট আছে, পরে পড়বো। ওকে, তো এইভাবে তোমরা নিয়মিত ক্লাসে জয়েন করবে। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমাদের অর্থনীতি বিষয়ের এই এসএসসি লেভেলের এই তৃতীয় অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য। তাহলে আমরা অবশ্যই এগুলো ভালো করে শেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। ক্লাসটাকে না বুঝতে থাকলে কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এগুলো বাসায় একটু স্টাডি করবে, অ্যাসাইনমেন্টটা ঠিকমতো করবে, করে জমা দিবে। আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনার মতো, সরকারি নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্ট লিখবে। আর অবশ্যই পড়াশোনা করবে। সব সুস্থ থেকে ভালো থাকো, আমি এই কামনায় তোমাদের আজকের ক্লাস শেষ করছি।